আচ্ছা, এবার তোমরা কাইন্ডলি আমাকে একটু জানাবে যে এখন তোমরা সাউন্ডটা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। এবার তোমরা আমাকে অবশ্যই একটু কাইন্ডলি জানাও যে তোমরা এখন ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। তখন তোমরা শুনতে পাচ্ছিলে না ঠিক মতো, এটা আমি বুঝতে পারলাম। আর হ্যাঁ, অনামিকা দাস ঋতু, মন্দিরা ব্যানার্জি, নমস্কার স্যার। নমস্কার, অনেক ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে থাকার জন্য। আমি অনেক চেষ্টা করছি যেন তোমাদের ক্লাসটা নেওয়া যায় এবং তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়, আমি অনেকক্ষণ থেকে ট্রাই করছি। হ্যাঁ, আচ্ছা, মন্দিরা ব্যানার্জি, নমস্কার স্যার। অনামিকা, শোনা যাচ্ছে। আচ্ছা, এবার মনে হয় তোমরা শুনতে পাচ্ছ, তাই না? আচ্ছা, অল ক্লিয়ার স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে এখন। আচ্ছা, মন্দিরা ব্যানার্জি, কেমন আছেন স্যার? হ্যাঁ, তোমাদের সকলের দোয়া আশীর্বাদে সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি। মোহাম্মদ শামীম হাসান, একদম ক্লিয়ার। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাদেরকে যে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য। আসলে মিথি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই কারণে যে আমি তোমাদের টাইমটা আজকে অনেক লেট করে ফেললাম। অ্যাকচুয়ালি টেকনিক্যাল প্রবলেমের কারণে এই সমস্যাটা হয়েছে। তো আমি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো ইচ্ছাকৃতভাবে আসলে এই সমস্যাটা আমার নয়। আমি মোটামুটি 8টারও আগে থেকে আমি তোমাদের এই সেটিংস গুলো ঠিকঠাক করছিলাম এবং তোমাদের লাইভ করবো বলে তোমাদের জন্যই প্রিপেয়ার্ড হচ্ছিলাম আর কি। ঠিক আছে। আচ্ছা, লিখন মহানায়ক, হ্যাঁ ভালো ভালো, তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। আচ্ছা, এখন মনে হয় এখন শোনা যাচ্ছে। ওকে, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। একটু সেটিংসের প্রবলেম ছিল এবং নেটওয়ার্কেরও প্রবলেম ছিল, যার কারণে এই সমস্যাটা হয়েছিল। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আমাদের খুব সিম্পল। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে আমি টাইটেল দিয়েছি, সেটা হচ্ছে কি কেলাসন। কেলাসন কি এবং কেলাসন প্রক্রিয়ার দ্বারা, অর্থাৎ এই প্রক্রিয়ার দ্বারা খাদ্য লবণ থেকে বা আমরা যে লবণটা খাই সে লবণটা থেকে, এক কথায় এটাকে আরেকভাবে যদি বলা হয় কোনো কোনো ক্ষেত্রে এটা একটা প্র্যাকটিক্যাল টার্মস কিন্তু। হ্যাঁ, তো সাকিবুল্লাহ আদাব স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তো মোটামুটি আর কোনো প্রবলেম নেই। তো তোমরা এখন অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের সবার মাঝে লাইভটাকে শেয়ার করতে পারো, যাতে সকলেই এখান থেকে কিছু উপকৃত হতে পারে। তো এই কেলাসন প্রক্রিয়ার দ্বারা অবিশুদ্ধ, এক কথায় অবিশুদ্ধ খাদ্য লবণ থেকে বিশুদ্ধ লবণের কেলাস তৈরি কিভাবে করব আমরা, এটা খুব মজার একটা জিনিস, খুবই মজার জিনিস, কিন্তু এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো আমরা বোর্ডে যাই। বোর্ডে গিয়ে আমরা দেখি যে বিষয়টা অ্যাকচুয়ালি কি। আসলে একটু আগে আমি সন্ধ্যা থেকে সেকেন্ড ইয়ারদের ক্লাস নিচ্ছিলাম, সেকেন্ড ইয়ার রেকর্ডেড ক্লাস আর কি। ওদের লাইভ না, ওদের আমি রেকর্ডেড ক্লাসগুলো নিচ্ছি এবং তোমরা অলরেডি হয়তো বা গ্রুপে এবং ইউটিউব চ্যানেলেও হয়তো বা দেখতে পাচ্ছ যে তাদের সেকেন্ড পার্টের রেকর্ডেড ক্লাসগুলো আমি নিচ্ছি। তো আমি চেষ্টা করব, অ্যাকচুয়ালি আমি চেষ্টা করব, আমি তো ইতিমধ্যে বেশ মানে ফোন রিসিভ করতে করতে এবং মেসেজ পড়তে পড়তে আমি রীতিমতো একেবারে টায়ার্ড। কেন জানো? রীতিমতো একেবারে আমি টায়ার্ড। এত এত মেসেজ তোমাদের, স্যার আমাদের সেকেন্ড ইয়ার থেকে লাইভ করান। হ্যাঁ, আমরা সেকেন্ড ইয়ার অর্থাৎ সেকেন্ড পার্টটাও আমরা লাইভ করতে চাই। তো অ্যাকচুয়ালি আমার একার উপর অত্যন্ত প্রেসার পড়ে গেছে। হ্যাঁ, এই অনলাইনের ক্লাসগুলো নেওয়ার জন্য। আমার কলেজের ক্লাসও তোমাদের সঙ্গেই একসঙ্গে হয়ে যাচ্ছে, সেকেন্ড ইয়ার গুলো একসঙ্গে হয়ে যাচ্ছে, কিন্তু আসলে লাইভ ক্লাস নিতে গেলে বেশ কষ্ট হয়। আর লাইভ ক্লাসগুলো অ্যাকচুয়ালি এরকম হয় যে দেখা যাচ্ছে একটা 30 মিনিটের ক্লাস 1 ঘন্টা লেগে যায়। হ্যাঁ, 30 মিনিটের ক্লাস লাগে 1 ঘন্টা। তো এই কারণে আমার অনেক সময় কথা বলতে হয়, অনেক সময় কথা বলতে হচ্ছে অ্যাকচুয়ালি, এবং যার কারণে আমার একটু অসুবিধাই হচ্ছে। তো তারপরেও আমি চেষ্টা করব। আচ্ছা, একটু সবাই একটু বলো তো যে বোর্ডটা কি পরিষ্কার দেখা যাচ্ছে কিনা।
বোর্ডটা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা এটা একটু কনফার্ম করো। আচ্ছা, এখানে সোহেল রানা সবুজ কি বলছো, স্যার সেকেন্ড ইয়ারের লাইভ ক্লাস নেন প্লিজ। আমি নেব ভাই, আমি সবারই লাইভ ক্লাস নেব। আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 ইয়ারের লাইভ ক্লাস নেব। তোমরা আমার সাথে থাকো। আমি যদি সুস্থ থাকি আমার জন্য দোয়া করো, আশীর্বাদ করো। আমি যদি সুস্থ থাকি তোমাদেরকে রেগুলার, আর আমি একটা সিস্টেম ডেভেলপের কথা তোমাদেরকে বলেছিলাম, আমার একটা পরিকল্পনার কথা বলেছিলাম। আমি ক্লাসগুলো শুরু করার পরপরই আচ্ছা আজকের শেখ লোহান, আচ্ছা স্যার আপনার ইউটিউব চ্যানেলটার নাম কি? আচ্ছা ঠিক আছে, দেখো তোমরা যারা আজকে নতুন লাইভে আমার জয়েন করছো তাদের সবার জন্য আমি বলি, যারা নতুন তাদের জন্য, যে আমি সাধারণত প্রত্যেক দিনই লাইভ ক্লাস নিই এবং আপাতত ফার্স্ট ইয়ারদেরই প্রত্যেক দিন লাইভ ক্লাস নিচ্ছি, আর সেকেন্ড ইয়ারদের জন্য আমি রেকর্ডেড ক্লাস দিচ্ছি। তো আমি ভবিষ্যতে আমার পরিকল্পনা আছে যে আমি সেকেন্ড ইয়ারদের জন্য লাইভ ক্লাসটা কন্টিনিউ করব, সেটা আমার যত অসুবিধাই হোক। আর এক্ষেত্রে তোমাদের সাপোর্ট প্রয়োজন এবং তোমাদের আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক গ্রুপ, আমার এভরি ডিটেলস তোমাদেরকে আমি লিংক দিয়ে দিচ্ছি। দেখো আমি তোমাদেরকে একটা লিংক দিয়ে দিলাম কমেন্টে, এই লিংকে তোমরা আমার এভরি ডিটেলস পেয়ে যাবা, যত যা আছে সব কিছু তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? এখান থেকে তোমরা দেখে নিবা তোমাদের যে যে লিংক দরকার, ইউটিউব চ্যানেল দরকার না, ফেসবুক গ্রুপ দরকার না, ফেসবুক পেজ দরকার না, ইনস্টাগ্রাম দরকার, কি দরকার সব কিছু আমি দিয়ে রেখেছি ওখানে, তোমরা সব কিছু ওখানে পাবে। তো যাই হোক, মোহাম্মদ শাহজাহান হোসেন, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তো যাই হোক, তোমরা আজকে ক্লাসটা যদিও বা দেরি হয়ে গেল, আমি খুব স্বল্প সময়ের মধ্যে তোমাদের ক্লাসটা আজকে যে টপিকটা সেটি নিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করব। একটু বেশি সময় আজকে নেব না, একটু তোমরা ধৈর্য ধরো। তো সেটি হচ্ছে দেখো আজকে আমাদের যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে আমাদের কেলাসন। আজকে যেটি আমাদের আলোচনার বিষয় সেটি হচ্ছে আমাদের কেলাসন। কেলাসন আর কেলাস, কেলাসন আর কেলাস। তো এখানে আমাদের দুটো টার্মস রয়েছে, সেটা হচ্ছে কেলাস। কেলাস যে প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে কেলাসন। তো এই কেলাস এর ইংরেজি মানে হচ্ছে, ইংরেজি হচ্ছে ক্রিস্টাল। ক্রিস্টাল, ক্রিস্টাল এর বাংলা হচ্ছে কেলাস, বা কেলাসের ইংরেজি হচ্ছে ক্রিস্টাল। আর কেলাসনের ইংরেজি হচ্ছে ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেশন, কেলাসন এর ইংরেজি হচ্ছে ক্রিস্টালাইজেশন। তো তোমাদের শাহজাহান হোসেন, স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে। আচ্ছা অনেক ধন্যবাদ শাহজাহান হোসেন, আমার ক্লাস তোমাদের ভালো লাগে, এটা শুনতে আমার যতটা ভালো লাগছে আমার আরো ভালো লাগবে, আমি আরো খুশি হব তোমরা যদি আমার এই ক্লাসগুলো নিয়মিত করো, এবং শুধুমাত্র নিয়মিত পড়লে হবে না, এবং আমার এই ক্লাসের পাশাপাশি যাতে তোমরা নিয়মিত পড়াশোনা করো, ঠিক আছে? তো এখন এখানে একটা বিষয় আমি তোমাদেরকে বলি যে কেলাসনটা কি বা কেলাসটা কি। মূলত এখানে যদি বইয়ের ভাষায় আমি বলি যে একটা নির্দিষ্ট দ্রাবকে দ্রবণীয় কোনো তাপহারী কঠিন বস্তুর উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে শীতল করে দ্রবীভূত পদার্থকে দ্রবণ থেকে সুষম ও নির্দিষ্ট কেলাস আকারে পৃথক করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে কেলাসন বা স্ফটিকীকরণ বলা হয়। এটার আর একটা নাম হচ্ছে স্ফটিক। কেলাসের আর একটা মানে হচ্ছে স্ফটিক, অর্থাৎ আরেকটা বাংলা অর্থ যেটাকে বলা হচ্ছে স্ফটিক। আর এটাকে আরেকটু যদি বাংলায় বলা হয় তাহলে এটাকে পদ্ধতিটার নাম হবে স্ফটিকীকরণ। তো এই যে কেলাস, তাহলে আমরা জানতে পারলাম যে মূলত কেলাসটা কি। তো এই কেলাসটা হচ্ছে খুব সহজভাবে যদি আরেকটু বলা হয় তো সেটি হচ্ছে, দেখো যে আমরা সাধারণত তোমরা লক্ষ্য করে দেখবে ভাত রান্না করার পর ভাতের মাঠটা যখন ছাঁকা হয়, ঠিক আছে, ভাতের মাঠটা যখন ছাঁকা হয় বা দুধ জাল দিলে
তোমরা দেখবে কি দুধটাকে যখন আমরা জাল দেওয়ার পরে রেখে দিই তখন দুধের উপরে কি পড়ে, সর পড়ে, তাই না? দুধের উপরে সর পড়ে। তো অ্যাকচুয়ালি ওই সরটাকে কিন্তু কেলাস বলা হচ্ছে না। তো কেলাসটা কোনো একটা পদার্থের যখন আমরা কেলাস তৈরি করব বা কেলাস তৈরি হবে তখন ঠিক ওই ধরনের একটা উপরে লেয়ার তৈরি হবে। তো এই যে লেয়ারটা তৈরি হচ্ছে এই লেয়ার আকারে কেলাসটা তৈরি হয়। আর কেলাসটা মূলত একটা সলিড স্টেট অর্থাৎ কঠিন অবস্থা, এবং সাধারণত এইটাকে যেমন চিনির দানাগুলো যেরকম বা লবণের দানাগুলো যেরকম রয়েছে এই দানাগুলোকে মূলত কিন্তু এই ধরনের দানাগুলোকে মূলত কিন্তু বলা হয় কেলাস। ঠিক আছে, যেটা কি বৈশিষ্ট্য কি, যে মোটামুটি কঠিন আকৃতি, আবার একটু চাপে বা একটু বল প্রয়োগে সেটা কি হয়, ভঙ্গুরতা, অর্থাৎ খুব সহজে সেটা কি হয়, ভেঙে যায়। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে কেলাসের বৈশিষ্ট্য। তো এখন আমরা জানলাম যে আসলে কেলাসটা কি। তো এই যে কেলাস, যে পদ্ধতিতে আমরা কোনো একটা নির্দিষ্ট পদার্থের বা কোনো একটা কঠিন পদার্থের কেলাস তৈরি করব বা করা হবে, এই পদ্ধতিকে বলা হবে কি, কেলাসন। ঠিক আছে, তো এখন আমরা যেটা আজকের যে টপিকসটা সেটা হচ্ছে যে কি, এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল টপিকস। তারপরে আমি তোমাদের প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলাদাভাবে আলোচনা করব, একদম টোটালি আলাদাভাবে, সেটা তোমাদের পরীক্ষার পর। এখন প্র্যাকটিক্যাল বিষয়গুলো যখন প্রয়োজন হবে, যেটুকু না পড়ালে নয় সেটুকু আমি আলোচনা করব। আর ইন ডিটেলস A to Z প্র্যাকটিক্যালের যে বিষয়গুলো আছে, এই প্র্যাকটিক্যালের বিষয়গুলো আমি তোমাদের ফাইনাল পরীক্ষার পরে মোটামুটি 5 থেকে 7 দিন যদি আমি তোমাদের লাইভ করে দেখিয়ে দিই, তাহলে প্র্যাকটিক্যালের বিষয়গুলো A to Z তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যেটা জানবো, যেমন দেখো একটা এক্সাম্পল তোমাদের আমি দিই, যে গ্লুকোজের সঙ্গে যদি আমরা অপদ্রব্য হিসেবে বেনজিন মেশানো থাকে, গ্লুকোজের সাথে অপদ্রব্য হিসেবে যদি বেনজিন মেশানো থাকে, তাহলে উক্ত মিশ্রণকে পানিতে দ্রবীভূত করে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে গ্লুকোজের কি হবে, সম্পৃক্ত দ্রবণ পাওয়া যাবে। তো সম্পৃক্ত দ্রবণটা কি, ইতিপূর্বে কিন্তু আমরা এটা শিখেছি, বা ইতিপূর্বে আমরা আগের যে ক্লাসগুলোতে আমরা জেনেছি যে সম্পৃক্ত দ্রবণটা কি। এই সম্পৃক্ত দ্রবণ থেকে কি হবে, পরিস্রবণ প্রক্রিয়ায় বেনজিনটাকে আমরা যদি পৃথক করে নিই এবং এই দ্রবণটাকে যদি আমরা শীতল করি, তাহলে গ্লুকোজের কেলাস পাবো। ঠিক আছে, দেখো পরিস্রাবণ প্রক্রিয়া, এখানে আর একটা নাম আসতেছে আমাদের পরিস্রাবণ বা ছাঁকন যে প্রক্রিয়া। হ্যাঁ, এই ছাঁকন প্রক্রিয়াটা হচ্ছে যেটা ছাঁকনি আর কি। ঠিক আছে, তোমরা সাধারণত নাম শুনে থাকবে ছাঁকন পেপার। ছাঁকন পেপারে এক ধরনের পেপার পাওয়া যায়, যে পেপারটা দ্বারা যদি আমরা সাধারণত কোনো যদি অপরিষ্কার কোনো দ্রবণ যদি আমরা ছাঁকি, তাহলে কি হবে, অপরিষ্কার দ্রবণ বলতে সাধারণত দ্রবণের মধ্যে যে সূক্ষ্ম যে সলিড কণাগুলো থাকে, সেই সূক্ষ্ম সলিড কণাগুলো এই ছাঁকন পেপারে কি হয়, আটকা পড়ে যায়। হ্যাঁ, এই ছাঁকন পেপারে আটকা পড়ে যায়। তো এই মূলত এই পদ্ধতিটাই হচ্ছে কি, পরিস্রাবণ। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে আর একটা পদ্ধতির কথা আমাদেরকে জানতে হবে, সেটার নাম কি, আংশিক কেলাসন। ঠিক আছে, আংশিক কেলাসন। আমি তোমাদের হয়তোবা টাইটেলে আংশিক কেলাসন লিখতে ভুলে গেছি সম্ভবত, আমার যতটুকু মনে পড়ছে আর কি। তো আমরা কেলাস কি জানলাম, কেলাসন কি জানলাম, এবং পরিস্রাবণ কি জানলাম। দেখো বিষয়গুলো খুব ছোট ছোট, কিন্তু এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। রসায়নের মূল ভিত্তি কিন্তু এই জিনিসগুলো, এগুলো দিয়ে কিন্তু রসায়ন শুরু। হ্যাঁ, এই জিনিসগুলোকে উপেক্ষা করে গেলে আমাদের চলবে না। এখন আমরা জানবো যে আংশিক কেলাসন। তো আংশিক কেলাসনটা কি, আংশিক কেলাসনটা হচ্ছে যে বিভিন্ন দ্রাব্যতা বিশিষ্ট একাধিক জৈব যৌগের মিশ্রণকে আংশিক কেলাসন পদ্ধতিতে পৃথক করা হয়। উপাদানসমূহের দ্রাব্যতা পার্থক্য যত বেশি হয়, পৃথকীকরণ তত সহজ এবং কার্যকরী হয়। অর্থাৎ যে কেলাসন প্রক্রিয়া দ্রাব্যতার উপর ভিত্তি করে নির্দিষ্ট দ্রবণ থেকে প্রতিটি দ্রবকে কেলাস আকারে পৃথক করা হয়, তাকে আংশিক কেলাসন বলা হয়। যেমন একটা এক্সাম্পলের কথা তোমাদের বলি। মনে করো এই আংশিক কেলাসন পদ্ধতিটা মূলত আসলে কিভাবে, আংশিক কেলাসন পদ্ধতিটা কি, আর একটু ডিটেইলসে তোমাদেরকে আমি বলি। ধরো এটা একটা পাত্র। হ্যাঁ, এই পাত্রের মধ্যে পানি এখানে রাখা আছে। আচ্ছা, এখানে পানি রাখা আছে, আর এই পাত্রের মধ্যে আমাদের মনে করো আছে চিনি। আচ্ছা, চিনি আছে, আর ধরো বালি আছে।
চিনি আছে এবং বালি আছে। তো এখন লক্ষ্য করে দেখো, চিনি, বালি এবং পানি, এই তিনটা পদার্থের যখন আমরা মিশ্রণ করব তখন কি হবে, চিনিটা যে পরিমাণে দ্রাব্যতা পানিতে, ঠিক আছে, সেই নির্দিষ্ট পরিমাণে কি হবে, চিনিটা এই পানিতে সম্পূর্ণরূপে দ্রবীভূত হবে, হবে না? আচ্ছা, চিনিটা সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যাবে পানির মধ্যে। এরপরে বালিটা মিক্স করব। বালিটা মিক্স করতে গেলে বালি কিন্তু সম্পূর্ণরূপে এখানে দ্রবীভূত হবে না, ঠিক না? বালি কিন্তু এখানে এই পানির মধ্যে দ্রবীভূত হবে না। আচ্ছা, এখন এই যে সলিউশনটা, এই সলিউশনটাকে আমরা কিভাবে চিনি এবং বালি এই দুটো জিনিসকে পানি থেকে অর্থাৎ এই মিশ্রণ থেকে পৃথক করব, বলতে পারবে কেউ? বলো দেখি, এটা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, যে এই যে পানির মধ্যে চিনি মিক্স করলাম, চিনির সম্পৃক্ত দ্রবণ তৈরি করলাম, এরপরে আবার আমরা তার মধ্যে বালি মিক্স করে দিলাম, তাহলে এই যে তিনটা দ্রবণ যে তৈরি হলো, এই তিনটা দ্রবণ থেকে কিভাবে আমরা চিনিকে এবং বালিকে আলাদা করতে পারি? এনি আইডিয়া? এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো, এক্ষুনি উত্তর দিতে হবে, ঝটপট। ফার্স্ট অ্যান্সার করতে হবে, ফার্স্ট, বেশি সময় দেওয়া যাবে না। উত্তর চাই, ঝটপট। দেখি কার মাথায় বুদ্ধি বেশি। পরিস্রাবণ এর মাধ্যমে বালি আলাদা করব। আচ্ছা, আশকের শেখ লোবান, আশকের শেখ লোবান, আচ্ছা, লোবান বলছে যে পরিস্রাবণের মাধ্যমে বালি আলাদা করব। ওকে, ফাইন, নেক্সট। নেক্সট, মন্দিরা ব্যানার্জি বলছো পরিস্রাবণ এর মাধ্যমে। ওকে, লিখন বলছো ছেঁকে বালি আলাদা করব আর তাপ দিয়ে চিনি। পরিস্রাবণ ছাঁকনের মাধ্যমে বালি অপসারণ। সুমাইয়া আক্তার মিম, ছাঁকনের মাধ্যমে বালি অপসারণ। এই যে যেটাই পারো একটা কমেন্ট করো না ভাই, তোমাদের কমেন্ট গুলো দেখলে আমার ভালো লাগে। তোমরা ভুল উত্তর দাও, আমার কোনো সমস্যা নেই, আমি তো তোমাদেরকে শেখানোর জন্য এসেছি, তাই তো? তোমরা ভুল উত্তর দাও, আমি চাই তোমরা না জানলে ভুল উত্তর করো। আচ্ছা, পরিস্রাবণ, তাপ দিলে চিনিকে পৃথক করব আর চিনিকে আলাদা করার জন্য তাপ দেব। অনামিকা দাস, ছাঁকন প্রক্রিয়ায় বালি অপসারণ। মিথি, ছাঁকনের মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে, তোমাদের অনেক উত্তর পেলাম আমি। এখন আমি তোমাদেরকে বলছি, তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যেটা বলছো ঠিকই বলছো, আমি তোমাদেরকে আর একটু সহজভাবে বলার চেষ্টা করি, আর একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। দেখো, এই মিশ্রণ তিনটাকে আমরা প্রথমে কি করব, মিশ্রণ তিনটাকে যদি আমরা পরিস্রাবণ করে নেই, পরিস্রাবণ করে নিলে কি হবে, আমাদের এই ছাঁকন পেপারের মধ্যে বালিটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে? এইটাকে আমরা বালিটা আলাদা করে নিলাম। আচ্ছা, বালিটা যখন আমাদের আলাদা হয়ে গেল, এরপরে আমাদের নিচে ছাঁকন পেপারের মধ্যে আমাদের বালিটা থেকে গেল, আর নিচে আমাদের পাত্রের মধ্যে কি থাকলো, চিনি আর পানির সলিউশনটা, তাই না? চিনি আর পানির সলিউশন। তারপরে এই কেলাসন প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই যে কেলাসন প্রক্রিয়ার মাধ্যমে আমরা পানি আর এই চিনির মিশ্রণটাকে যদি এই কেলাসন প্রক্রিয়ার মাধ্যমে পানি এবং চিনি মিশ্রণটাকে আমরা যদি তাপ দেই, তাহলে কি হবে, তাপ দেওয়ার পর ধীরে 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 একটা পর্যায়ে কি হবে, পানির উপরে এই চিনিটা কেলাস, মানে একটা লেয়ার পড়বে, ঠিক আছে? একটা চিনির লেয়ার, অর্থাৎ চিনির ওটা ক্রিস্টাল, চিনির ওটা কেলাস পড়বে। চিনি হোক, লবণ হোক, যেটাই হোক, কি হবে তোমরা লক্ষ্য করে দেখবে। এই প্র্যাকটিক্যালটা খুব সিম্পল ভাবে তোমরা বাড়িতেই করতে পারবে, ঠিক আছে? বাড়িতে করতে পারবে কিভাবে, তোমরা চিনি অথবা লবণ, মনে করো লবণ, পানির মধ্যে তোমরা লবণ সুন্দর করে মিক্স করে নিলে, হ্যাঁ, সুন্দরভাবে মিক্স করে নিলে, তার মধ্যে তুমি বালি দিলে, মাটি দিলে, যা খুশি দিলে। আমাদের নেক্সট যে টপিকটা ছিল যে অবিশুদ্ধ লবণকে কিভাবে কেলাসন প্রক্রিয়ার মাধ্যমে আমরা পৃথক করবো। দেখো, ওইটাই কিন্তু, এটা উত্তরটা কিন্তু ওইটাই। তো বিষয়টা হচ্ছে, এখানে চিনির জায়গায় তোমরা যদি মনে করো লবণ নাও,
লবণ নিলে অবিশুদ্ধ লবণ। তো এখন অবিশুদ্ধ লবণ তো তোমাদের আমরা যে লবণটা সাধারণত খাই এগুলো তো রিফাইন্ড লবণ, হ্যাঁ, সাধারণত বিশুদ্ধই হয়। তো তুমি লবণ নাও, ইচ্ছাকৃত ভাবে লবণের মধ্যে তুমি মাটি মিশাও, হ্যাঁ, বালি মিশাও, হ্যাঁ, সবকিছু মিশাও। মিশানোর পর কি করবে, তুমি এই ছাঁকন প্রক্রিয়ার মাধ্যমে, পরিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে তুমি বালিটাকে বা মাটিগুলোকে আলাদা করে ফেললে। তারপরে কি হবে, এই ক্যালাসন প্রক্রিয়ার মাধ্যমে তুমি ওই পানির মিশ্রণটা তুমি হিট করো, হ্যাঁ। তারপরে দেখো হিট করতে করতে একটা সময় যখন পানি পরিমাণটা কমে আসবে, তারপরে তুমি সেটাকে রেখে দাও ঠান্ডা জায়গায়। অথবা তুমি এটাও করতে পারো যে হিট করতে 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 পানিটাকে তুমি পুরোটা রিমুভ করে দিতে পারো, হ্যাঁ, যেহেতু পানিটা কি হয়ে যাবে, বাষ্প হয়ে উড়ে চলে যাবে। আর নিচে তোমার পাত্রের মধ্যে যেটা পড়ে থাকবে তলানি, ওটাই তোমার হচ্ছে সেই লবণ বা চিনির ক্রিস্টাল, লবণ বা চিনির স্ফটিক বা কেলাস। ঠিক আছে, আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদিও বা জিনিসটা সিম্পল, তারপরেও আমি তোমাদেরকে চেষ্টা করেছি আমি আমার মতো করে তোমাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, আচ্ছা, সার্কুলেশনের আগে তো পরিশ্রবণ করা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের শেখ লোবান, আমি তো বললাম যে ক্যালাশনের পূর্বে তো পরিশ্রবণ করতে হবে। আমি কি এই কথা বলিনি? আমি তো তাই বলেছি যে এখানে দুটো প্রক্রিয়ায় আমাদেরকে আলাদা করতে হবে। প্রথমে আমাদেরকে পরিশ্রবণ করতে হবে, অর্থাৎ ছাঁকন পেপার দ্বারা এই সলিউশনটাকে ছেঁকে নিতে হবে। তাহলে আমাদের এই পদ্ধতিটা কি, পরিশ্রবণ পদ্ধতি। তো সেখানে আমাদের বালি, মাটি, ময়লা, জঙ্গল মঙ্গল যা আছে সবগুলো কি হবে, এই ছাঁকনের মধ্যে অর্থাৎ ছাঁকন পেপারের মধ্যে ওটা আটকে যাবে। আর নিচে আমাদের তলানি হিসেবে কি থাকবে, এই চিনি বা লবণের যে সলিউশনটা, ফ্রেশ সলিউশন, সেই ফ্রেশ সলিউশনটা আমাদের নিচে তলানি হিসেবে থাকবে। এখন সেই ফ্রেশ সলিউশনটাকে আমরা কি করব, ক্যালাশন প্রক্রিয়ার মাধ্যমে এই লবণ বা চিনি ক্রিস্টালটাকে আলাদা করে ফেলবো। ঠিক আছে না? তো সেই ক্যালাশন প্রক্রিয়াটা কি, ভেরি সিম্পল। ওই ফ্রেশ সলিউশনটাকে আমরা যদি তাপ দিই, তাপ দিতেই থাকি, একটা সময় দেখবে ধীরে ধীরে উপরের দিকে লেয়ার আকারে ওই লবণ বা চিনি ক্রিস্টালটা জমা হচ্ছে, ক্যালাসটা জমা হচ্ছে। আর তারপরে যখন তাপ দিতে দেখবা একটা সময় কি হবে, একটা সময় তোমার সমস্ত পানিটা যখন বাষ্প হয়ে উড়ে যাবে, পাত্রের তলায় তোমার দেখবে এই ক্রিস্টাল গুলো পড়ে থাকবে। ঠিক আছে, ক্রিস্টাল গুলো পড়ে থাকবে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা তাহলে দেখলাম যে অনায়াসেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখন লিয়া ঠিক বলছো যে ফার্স্ট পরিশ্রবণ দেন ক্যালাশন। ইয়েস, হ্যাঁ, একদম ক্লিয়ার কথা। তো তোমাদের কাছে এরকমও যদি মনে করে সৃজনশীল প্রশ্ন আসে যে এরকম একটা সলিউশন দিয়ে দিল এবং তার মধ্যে চিনি বা লবণ বা বালি বা মাটি দিয়ে বলল যে তুমি প্রত্যেকটা উপাদানকে কিভাবে আলাদা করতে পারো, হ্যাঁ, দেন তোমাদেরকে সুন্দর করে 2-3 লাইন করে লিখে, এখানে বেশি কথার তেমন কোনো প্রয়োজন নেই, খুব সুন্দরভাবে 2-3টা লাইন যেটাই হোক তোমরা বলে এরকম অ্যান্সারটা করতে পারো। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে এটা এমন কোনো জিনিসই নয়, খুব সিম্পল একটা। তো এইটা মূলত আজকের আমাদের আলোচনার বিষয় ছিল এবং এইটা থেকে আমরা নেক্সট যে টপিকস আছে সেই টপিকসের আলোচনা আজকে আর করবো না। আসলে অনেক সময় নিয়ে ফেলছি এবং আমার সময় লেট করে ফেলছি। তো আগামীকালকে আমরা ক্লাস করব, আর আগামীকালকের ক্লাসটা হবে, একটু তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো, আমি গ্রুপে অবশ্য নোটিশ করে দেবো একটু পরেই। সেটা হচ্ছে আগামীকালকের ক্লাসটা হবে সকাল 9টায়। সবাই মনে রাখো, আগামীকালকের ক্লাসটা হবে সকাল 9টা থেকে। ঠিক আছে, আমি কিন্তু গ্রুপে নোটিশ করবো, এক্ষুনি লাইভটা শেষ করে আমি গ্রুপে নোটিশ করব। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কিছু বলা থাকে বা ক্লাস রিলেটেড অথবা ক্লাসের বাইরে এই নিয়ে কোশ্চেন বা যে কোনো কিছু জানার যদি থাকে তোমরা প্রশ্ন করতে পারো। ক্লাসের টপিকস এর মধ্যে অথবা ক্লাস অফ টপিকস, অন টপিকস অথবা অফ টপিকস, এনি প্রশ্ন, এনি কোয়ারি। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। যদি চিনি আর লবণ দুইটার দ্রবণ থাকে তাহলে কিভাবে চিনি আর লবণ আলাদা করব? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করছো তুমি। দেখো, এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে আমাদেরকে এই জিনিসটা ভালো করে জানতে হবে যে যদি একই দ্রাব্যতা সম্পন্ন যদি কোনো পদার্থ আমরা আলাদা করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা করা ছোট আপ হয়ে যাবে। ঠিক আছে, আলাদা করা ছোট আপ হয়ে যাবে। কারণ
মানে এমন ওইরকম কোনো পদ্ধতি নেই যে একই দ্রাব্যতা, কারণ দুটো তো মিলেমিশে একাকার, ঠিক আছে, দুটো তো মিলেমিশে একাকার। তো এভাবে দ্রাব্যতার অবশ্যই ভেরিয়েশন থাকতে হবে, দ্রাব্যতার অবশ্যই ভেরিয়েশন থাকতে হবে। ভেরিয়েশন না থাকলে আমরা সেপারেট করতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর কারো কোনো কিছু জানার যদি থাকে বলতে পারো, নো প্রবলেম। অন টপিকস অথবা অফ টপিকস, যে কোনো কিছু। অন টপিকস অথবা অফ কিছু। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ মিম, বলো। প্রশ্নটা তুমি করছো অলরেডি। সোডিয়াম ক্লোরাইড এর ক্যালাসনে HCl যোগ করা হয় কেন? মিম বলছো যে সোডিয়াম ক্লোরাইড এর ক্যালাসনে HCl যোগ করা হয় কেন? দেখো, সাধারণত এই সোডিয়াম ক্লোরাইড যে লবণ, অর্থাৎ আমরা যে খাদ্য লবণটা খাই, হ্যাঁ, মিমের প্রশ্নটা তোমরা একটু শোনো। সাধারণত আমরা কি হয়, যে খাদ্য লবণটা খাই সেই খাদ্য লবণের মধ্যে অপদ্রব্য হিসেবে কিন্তু লিখন মহানায়ক স্যার পূজার সময় 21 থেকে 26 অক্টোবর কি ক্লাস হবে? আচ্ছা, পূজাটা শুরু হোক, সেটা তখন আমি ডিসিশনটা তোমাদেরকে জানাবো। এখন যে প্রশ্নটা মিম করছে সেই প্রশ্নটা একটু অ্যান্সার করি। তো সেটা হচ্ছে, এই অপদ্রব্যগুলো সাধারণত ইনভিজিবল হিসেবে থাকে, ভিজিবল না। যেমন এর মধ্যে থাকে কি ক্যালসিয়াম ক্লোরাইড, হ্যাঁ, এর মধ্যে থাকে ক্যালসিয়াম ক্লোরাইড, এর মধ্যে থাকে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আবার এর মধ্যে থাকে ক্যালসিয়াম সালফেট, এর মধ্যে থাকে ম্যাগনেসিয়াম সালফেট। এই ধরনের অনেক অপদ্রব্য পদার্থ থাকে। তো এখন এই লবণে জলীয় দ্রবণকে যদি পরিশ্রবণ করা হয়, তাহলে অদ্রবণীয় অপদ্রব্যগুলো পৃথক হয়ে যাবে, ঠিক আছে। আর খাবার লবণ যেহেতু পানিতে দ্রবণীয়, সেহেতু খাবার লবণ আমরা যদি পানিতে দ্রবীভূত করি, তাহলে কি হবে, সম্পৃক্ত দ্রবণ সৃষ্টি হওয়ার পর আর সম্পৃক্ত দ্রবণ সৃষ্টি হবে। আর এই সম্পৃক্ত দ্রবণ সৃষ্টি হয়ে গেলে আমরা কি বলতে পারবো, যে সেটা সম্পূর্ণরূপে পানিতে কি হবে, আয়নিত হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখন এই অবস্থায় দ্রবণের মধ্যে যদি HCl দ্রবণ যোগ করা হয়, তাহলে ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা বেড়ে যায়। একটু লক্ষ্য করে দেখো, কেন কেন ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেড়ে যায়? মনে পড়ে তোমাদের? সম আয়ন প্রভাবের কারণে, সম আয়ন প্রভাবের কারণে। আচ্ছা দেখো, সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে HCl যোগ করা হচ্ছে, তাহলে এই যে ক্লোরাইড, এই যে ক্লোরাইড, তাহলে এই সম আয়ন ইফেক্টের কারণে দ্রবণের মধ্যে কি হচ্ছে, ক্লোরাইড আয়ন এর ঘনমাত্রা বেড়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, যে খাবার লবণের দ্রাব্যতা গুণফলের মানটা স্থির রাখার জন্য এবং ক্লোরাইড আয়ন এবং সোডিয়াম আয়নটাকে পুনরায় যুক্ত হওয়ার জন্য জাকেলাস রূপে পাত্রের তলায় জমা হয়। আচ্ছা, এখন অবশিষ্ট যে ভেজাল খাবার লবণগুলো থাকে, সেই অপদ্রব্যগুলো পাত্রের দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকে, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করো, এখন এই প্রক্রিয়াটি ঘটে সময়ায়ন প্রভাবের কারণে, সেটা কিন্তু আমরা জানি এবং গত ক্লাসে সেটা আমরা সেটা আমরা আলোচনা করছি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? নেটওয়ার্কের বেশ প্রবলেম হচ্ছে, আমার এখানে সিগন্যাল একটু প্রবলেম করতেছে। তোমরা একটু আমাকে বলো তো, যে আমার কথাগুলো আমি লাস্ট তোমাদের এই প্রশ্নটা অ্যান্সার করে আজকে শেষ করে দেবো, কিন্তু একটু কাইন্ডলি আমাকে একটু জানাও যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, একটু জানাতে হবে প্লিজ।
আচ্ছা, শুনতে পাচ্ছ, অনেক ধন্যবাদ। দেখো তাহলে আমি তোমাদের প্রশ্নটা, আমার এখানে নেটওয়ার্কে একটু সিগন্যাল উইক দেখাচ্ছে, তো যার কারণে বলছিলাম। তো যদি তোমরা শুনতেই না পাও তাহলে তো আমার আসলে কথা বলে কোনো লাভ নেই। তো আমি তোমাদের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। তো আসলে মিম যে প্রশ্নটা করলো সেই প্রশ্নটার উত্তরটা হচ্ছে এরকম যে আমরা যখন এই দ্রবণটার মধ্যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এর মধ্যে কিন্তু চিনি টিনি কোনো প্রশ্ন নাই। সোডিয়াম ক্লোরাইডের অবিশুদ্ধ দ্রবণ থেকে কি করে আমরা কেলাসন প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ লবণটা পেতে পারি, বিশুদ্ধ লবণের কেলাস পেতে পারি। তো এখানে বলা হচ্ছে যে সাধারণত লবণের মধ্যে কি থাকে, অপদ্রব্য হিসেবে বিভিন্ন রকমের পদার্থ থাকে। এর মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইত্যাদি বিভিন্ন রকমের অপদ্রব্য থাকে। তো এখন আমরা যদি এর মধ্যে কিছু HCl যোগ করি, গাঢ় HCl যদি যোগ করা হয় তাহলে কি হবে জানো? এর মধ্যে এই দ্রবণটার মধ্যে সম আয়ন প্রভাব তৈরি হবে, তাই না? আচ্ছা, সম আয়ন প্রভাবটা তাহলে তৈরি হওয়ার কি জরুরি দরকার এখানে? আচ্ছা, এখন এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম, সম আয়ন প্রভাব যদি তৈরি করা হয় তাহলে ওই যে অপদ্রব্যগুলো, বিভিন্ন রকমের অপদ্রব্যগুলো আছে, সেই অপদ্রব্যগুলো সহজেই দ্রবীভূত হয়ে যাবে, সহজেই দ্রবীভূত হয়ে আলাদা হয়ে যাবে। এবং এই যে ক্লোরিন এর যে সম আয়ন ইফেক্ট এখানে তৈরি হবে, এই ইফেক্টের কারণে সোডিয়াম ক্লোরাইডের যে কেলাসটা তৈরি হবে সেই কেলাসটা অনেক মজবুত এবং কেলাসটা অনেক বড় বড় তৈরি হবে এবং একেবারে পরিষ্কার কেলাস তৈরি হবে। আর কেলাসের আকৃতিটাও অনেক বড় বড় হবে এবং কেলাসটা বেশ ফটফটে হবে। এক কথায় ফ্রেশ এবং বড় আকৃতির কেলাস তৈরি করার জন্য আমাদের সোডিয়াম ক্লোরাইড, অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে কিছু পরিমাণে গাঢ় HCl অ্যাসিড যোগ করতে হয়। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? আমাকে রিপ্লাই করো প্লিজ যে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কিনা। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দেই, ভালো করে লক্ষ্য করো। এটা শুধুমাত্র আমাদের এই এক্সপেরিমেন্টের জন্য না, এই এক্সপেরিমেন্টের জন্য না। এই যে আমরা যে দ্রবণটা তৈরি করলাম এবং কেলাস তৈরি করলাম শেষে, তো এই কেলাসটাকে যদি আমরা তাপ দেওয়ার পরে ধীরে ধীরে ঠান্ডা করি, খুব মনোযোগ দিয়ে শোনো, লাস্ট লাইন, যদি আমরা ধীরে ধীরে ঠান্ডা করি তাহলে আমরা বড় আকৃতির কেলাস পাবো, ঠিক আছে? আর যদি দ্রুত ঠান্ডা করি তাহলে অপেক্ষাকৃত ছোট আকৃতির কেলাস পাবো। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে যদি আমরা ওই সলিউশনটাকে ধীরে ধীরে ঠান্ডা করি, অর্থাৎ নরমাল টেম্পারেচারে, তুমি হিট করার পর কোনো এক জায়গায়, সিম্পল এক জায়গায় জাস্ট রেখে দিলে সে অটোমেটিক নিজে নিজে ঠান্ডা হলো যদি হয়, তবে বড় বড় আকৃতির কেলাস আমরা পাবো। বড় বড় আকৃতির কেলাস পাবো এবং বেশ মজবুত হবে, কেলাসের স্ট্রাকচারটা হবে বেশ মজবুত। আর যদি আমরা দ্রুত ঠান্ডা করি, তো দ্রুত ঠান্ডা করার বেশ কিছু ওয়ে আছে, হয়তো বা ঠান্ডা পানি জলের মধ্যে আমরা যদি রাখি সেটা, অথবা আমরা ফ্যান চালু করে দিতে পারি এটা, এই ধরনের ওয়েতে, অথবা আমরা ঠান্ডা পানির ফ্লো দিতে পারি এটা। তো এই ধরনের ওয়েতে যদি আমরা ঠান্ডা করি সেই সলিউশনটাকে, তাহলে আমরা ছোট ছোট কেলাস পাবো এবং ছোট ছোট মিহি পাউডার দানার মতো কেলাস পাবো, ঠিক আছে? পাউডার দানা হলো এটাও কিন্তু কেলাস, সেটা ছোট হতে পারে, মিহি হতে পারে, আর ধীরে ধীরে ঠান্ডা করলে আমরা বড় কেলাস পাবো। তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আর প্রয়োজন নেই, অনেক হলো। এই কেলাস এবং কেলাসন নিয়ে অনেক হলো, তোমাদেরকে এত মনে হয় ডিটেলস বলার প্রয়োজন নেই। তোমরা অনেক ভালো বোঝো, অনেক ভালো বোঝো এবং অনেক অনেক পারো তোমরা, এটুকু বিশ্বাস আমি করি। আর আসলে আমার একরকম একটা বদ অভ্যাস আছে, কি জানো? সেটা হচ্ছে যে অনেক ছোট সিম্পল জিনিসগুলো আমি এত বেশি বলি বা এত বেশি বলার চেষ্টা করি, আমার কাছে মনে হয় যে তোমরা হয়তোবা তোমাদের কোথাও যেন হয়তোবা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, হয়তোবা তোমাদের কোনো এক জায়গায় প্রবলেম হচ্ছে। এই জন্য আমি বারবার রিপিট করি, বারবার রিপিট করি যে এই জিনিসগুলো যেন তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের, ঠিক আছে?
তো আচ্ছা ঠিক আছে, তোমাদের অনেক সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আগামীকালকে সকালবেলা লিখন মহানায়ক, থ্যাংকস স্যার, অবশ্যই। আচ্ছা, আগামীকালকে সকাল 9টার সময় ক্লাস হবে। আমি লাইভটা শেষ করেই আমি তোমাদের নোটিশটা রেডি করব এবং নোটিশটা গ্রুপে পেজে দিয়ে দেবো। আগামীকাল সকাল 9টা থেকে তোমাদের ক্লাস হবে, ঠিক আছে? তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। তোমাদের সকলের কাছে একটা অনুরোধ থাকবে আমার, যে প্রতিদিনের পড়াটা প্রতিদিন করে ভাই, তাহলে তোমাদেরই উপকার হবে, তোমাদেরই ভালো হবে, তোমাদেরই মঙ্গল হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লাইভটাকে শেষ করে দিচ্ছি আজকের মতো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো।